রাজনৈতিক মতানৈক্য নিরসনে আলোচনায় বসতে মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন। দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। কেবল অরাজকতা থেকে রক্ষা নয়, গণতান্ত্রিক যাত্রার সূচনা ঘটে সিপাহী জনতার বিপ্লবে। রুখে দেয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র। 50 বছর পূর্তিতে উজ্জীবিত বিএনপি। নির্বাচনের আগে বিভিন্ন স্থানে সহিংসতায় উদ্বেগ। চট্টগ্রামে 9 মাসে প্রাণ গেছে 84 জনের। চিন্তা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র। চ্যালেঞ্জিং মনে করলেও ঝুঁকি দেখছে না পুলিশ। ঐকমত্য কমিশনের মোট ব্যয় 1,71,00,000 টাকা, আপ্যায়নে খরচ 45 লাখ। পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ। বিভ্রান্তি এড়ানোর তাগিদ সরকারের। এবং পদ্মার চরে কাশবন বালু মহাল ঘিরে কয়েকশো কোটি টাকার বাণিজ্য। নিয়ন্ত্রণে সন্ত্রাসী বাহিনীর অস্ত্রের মহড়া। সাম্প্রতিক জোড়া খুনের অভিযোগ কাকন বাহিনীর বিরুদ্ধে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচন সহ চলমান নানা রাজনৈতিক মতানৈক্য নিরসনে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাতে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে এ আহ্বান জানান। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবে বিএনপি। স্বাক্ষর। প্রায় 8 মাস ধরে আলোচনা শেষে 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হয় জুলাই জাতীয় সনদ। প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ও সদস্য সহ রাজনৈতিক দলগুলোর 2 জন করে প্রতিনিধি স্বাক্ষর করেন সনদে। তবে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, গণভোটের সময়, বিষয়বস্তু ও জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিলে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা পরিষদ। পরে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয় 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে সরকার। এই রাজনৈতিক দলগুলো যারা ঐকমত্যে পৌঁছানোর বিষয়টি দলগুলোর দিকে ঠেলে দেয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন দেখা দেয়, এত দীর্ঘ আলোচনার পরও যখন দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি, তখন মধ্যস্থতাহীন উদ্যোগটি আদৌ সাফল্যের মুখ দেখবে কিনা। এক্ষেত্রে রেফারির অভাব বোধের কথাও সামনে আনেন জামায়াত নেতারা। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানায় জামায়াতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে জামায়াতের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবে দলটি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নভেম্বরে গণভোটের দাবি আদায়ের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছে জামায়াতে ইসলামী। নেতারা বলেন, নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। 5 দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় বাধার মুখে মৎস্য ভবন এলাকায় সমাবেশ করে 8 দল। পরে তাদের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে গেলে প্রধান উপদেষ্টার পক্ষে তা গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড়ে সমাবেশ করেন। নভেম্বরেই গণভোট দাবি করে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। গণভোট ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারা বলেন, দলগুলোর মধ্যে আলোচনায় বিএনপি এবং সরকারকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই।
সুতরাং সময় আছে, আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা যমুনা অভিমুখে রওনা হন। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। সেখান থেকে 8 দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনায় যান। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের দিক থেকে কি প্রস্তাব আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব। পরে মৎস্য ভবন মোড়ে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, তাদের দাবিগুলো সরকারকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেছে 8 দল। 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি রাজপথে নামলে পরিস্থিতি ভিন্ন হবে। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কাজ করছে একটি গোষ্ঠী। নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ নিয়ে নাখোশ বিএনপি সহ তাদের মিত্ররা। তারা বলছেন, যে কোনো দাবি পূরণে মতামত নিতে হবে জনগণের। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, বিএনপি রাজপথে নামলে পাল্টে যাবে রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটতে হবে না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন, বিএনপি কোন দেশে আসল দল নয়। আমরা যদি রাস্তায় নামি, তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন। এদিন রাজধানীর বনানীতে ঢাকা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণভোট, পিআর ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে একটি মহল। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিআর লাগবে আগে। এছাড়াও আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের আলোচনায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। তাই সংবিধান সংশোধনের জন্য নির্বাচিত সংসদে তা পাশ করতে হবে। গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে? আপনি যদি গণভোট করতে হয়, তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে? এটা তো সংসদে করতে হবে, এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ। নির্বাচন বানচাল করতে চায় যারা, তাদের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আপনি যদি আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ আলোচনায় ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনায় গৃহীত লিখিত প্রস্তাবে
জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার বাস্তবায়ন এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে যে সনদ স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করে এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ঐতিহাসিক ৭ নভেম্বর আজ ১৯৭৫-এর এই দিনে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ও সিপাহী জনতার বিপ্লবে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বাধীনতা অর্জনের পরই বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল, সেই পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছিল ১৯৭৫-এর ৭ নভেম্বর। জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি নেতৃত্ব মনে করেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমেই দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হয়। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। দেশের ইতিহাসের ঘটনাবহুল ও আলোচিত দিন ৭ নভেম্বর। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে দিয়েছিল নতুন দিশা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরবর্তী অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সে সময় দেশে বিরাজ করছিল নৈরাজ্যকর পরিস্থিতি। ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে হয় সেনা অভ্যুত্থান। পরে ঘটে জেল হত্যা। ক্যান্টনমেন্টে ক্ষমতা কেড়ে নিয়ে বন্দী করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। ৪ দিনের নানা ঘটনার এক পর্যায়ে সিপাহী জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল ৭ নভেম্বর। সামরিক বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান আর সৈনিকদের হাতে প্রাণ হারান ৩ তারিখের অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া খালেদ মোশাররফ। দলের প্রতিষ্ঠাতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ এবং রাজনৈতিক উত্থান শুরুর এই দিনটিকে তাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। তখন যেহেতু সরকার ছিল না, দেশে একটা সাংগঠনিক শূন্যতা বিরাজ করছিল। এই শূন্যতা পূরণের জন্য জনগণ এবং সিপাহীরা জেনারেল জিয়াউর রহমানকে বেছে নেন। বিশ্লেষকের মতে শুধু অস্থিরতা থেকে রক্ষাই নয়, প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেওয়ার পাশাপাশি দেশে গণতান্ত্রিক যাত্রার সূচনাও ঘটে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়েই। বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিরতা এবং একই সাথে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছিল, ভারতের আধিপত্যবাদ পুনঃপ্রতিষ্ঠার যে একটা ষড়যন্ত্র হয়েছিল, সেটা রুখে দিয়েছিল এই ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। নানা সংকট আর অনিশ্চয়তায় জিয়াউর রহমানের আদর্শ আর ৭ নভেম্বরের ঘটনাবলিতেই উজ্জীবিত হয় বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দিবসটির ৫০ বছর পূর্তি দলটির নেতাকর্মীদের নতুন উদ্দীপনা দেবে বলে মনে করেন রাজনীতিক ও বিশ্লেষকরা। ৭ নভেম্বরের যেরকম সিচুয়েশন ছিল, যে এই সিচুয়েশনের ফলে জনগণ জিয়াউর রহমানকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে, একইভাবে এবারও একটি নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশের জনগণ পরিপূর্ণভাবে স্বাধীন হবে এবং আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বলে আমরা মনে করি। দলটি এই ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে তারা আগামী দিনের যে নির্বাচনী চ্যালেঞ্জ, সেটা মোকাবিলা করার জন্য উদ্দীপ্ত হবে বলে এটা আমার বিশ্বাস। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। আমরা জাতীয় জীবনে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় বাড়ছে উদ্বেগ। চট্টগ্রামে বিএনপির গণসংযোগে সন্ত্রাসী হামলা সহ ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৮৪ জনের। এছাড়া লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করতে না পারাও ভাবাচ্ছে সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন রাজনৈতিক ও অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, চট্টগ্রামের ঘটনা ভয় ধরাতে পারে অন্য প্রার্থী, কর্মী সমর্থক ও ভোটারদের। তবে পুলিশ বলছে, নির্বাচন অনুষ্ঠান চ্যালেঞ্জিং হলেও নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। মাসুদুর রহমানের রিপোর্ট। নগরীর খন্দকার পাড়ায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে বুধবার হঠাৎ গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় নিহত হন সারোয়ার হোসেন ওরফে বাবলা। জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার 2 দিনের মাথায় এমন খুনের ঘটনায় দেখা দিয়েছে উদ্বেগ।
এছাড়া মনোনয়ন ঘোষণার পরই বিক্ষোভ ও অগ্নিসংযোগ হয়েছে মাদারীপুর, কুমিল্লা, চাঁদপুর সহ কয়েকটি জেলায়। তফসিল ঘোষণার আগে রাজনীতি উত্তেজনার পাশাপাশি ঘটছে খুনের ঘটনায়। প্রথম 9 মাসে বিভিন্ন দলের রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে 84 জনের। একাধিকবার পুরস্কার ঘোষণা করেও এখনো উদ্ধার করা যায়নি লুট হওয়া 1350 অস্ত্র। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা তো আছেই। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন ঘিরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়েছে বিশ্লেষকরা। তারা বলছেন, চট্টগ্রামের ঘটনা খুবই উদ্বেগজনক। রাজনৈতিক দলগুলো নিজেদের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করতে না পারলে নির্বাচনের আগে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা তাদের। এটা মাথায় রাখতে হবে যে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা এই ইলেকশনে বিশেষ করে বেশি থাকবে। এটা যে শুধুমাত্র বিএনপির দিক থেকেই ঘটতেছে তা না, অন্যান্য দলের ক্ষেত্রেও এটা হতে পারে। তাদের কন্টিনিউয়াস এই স্টাডিটাই মধ্যেই থাকতে হবে যে কোথায় কোথায় কি হতে পারে, এগুলো তাদের আগাম প্রস্তুতি থাকতে। তফসিল ঘোষণা হয় নাই, আশা করি এই ব্যাপারে তারা উদ্যোগী ভূমিকা পালন করবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, চট্টগ্রামের ঘটনায় অন্য প্রার্থী, কর্মী সমর্থক ও ভোটারদের মধ্যেও ভয় ধরাতে পারে, যা অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা হতে পারে। প্রচারণায় বের হলে তিনি কোনো আক্রমণের মুখোমুখি হতে পারেন। আহত নিহত হওয়ার ঘটনা যদি তাদেরকে প্রভাবিত করে, তখন এই নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার যে বৈশিষ্ট্য, যে একটা নির্বাচন অংশগ্রহণমূলক হোক, এটা আমরা চাই। তো সেই বৈশিষ্ট্য তো নির্বাচন তো পিছিয়ে পড়বে। তবে নির্বাচন ঘিরে নিরাপত্তা সংখ্যা দেখছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ বলছে 40,000 সদস্যকে ইতোমধ্যে নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেওয়া হয়েছে পুরস্কারের ঘোষণা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা। তফসিল ঘোষণা হওয়ার আগে থেকে আমাদের যে প্রস্তুতিগুলো সেগুলো চলমান রয়েছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে আশা করি আমাদের বাকি যে কাজগুলো সেগুলো আমরা গুছিয়ে উঠতে পারবো। আমরা এরকম কোনো নিরাপত্তা সংখ্যা করছি না। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমাদের সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সক্ষমতা রয়েছে। সেনা, পুলিশ, আনসার সহ 8 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে এনসিপি। সশরীরে কিংবা অনলাইনে 10,000 টাকা মূল্যে সংগ্রহ করা যাবে ফর্ম। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি, জামায়াত যে কারো সঙ্গেই জোট সম্ভব বলেও জানান নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানেই আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রির ঘোষণা। আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে, সেখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছে, জনাব হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, তাদের মাধ্যমে আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। সংবাদ সম্মেলনে আরপিও সংশোধন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কথা বলেন সম্ভাব্য জোট নিয়েও। এই আরপিওটা, যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আরপিওটা এসেছে, আবার তারা সরকারকে চাপ দিয়ে এটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। গণভোট আগে হবে নাকি পরে হবে, এটা নিয়ে পুরো বাংলাদেশে মিছিল মিটিং চলতেছে। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। এদিকে রাঙামাটিতে এনসিপির সমন্বয় সভায় জোট গঠন নিয়ে কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদের সাথে কোনো জোট করব না। যারা বুলেট নিয়ে প্রস্তুত আছে, জনগণ তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিবে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন, জনগণ আপনাকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত রয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি মহল ঐকমত্য কমিশন ও তার কাজকে হেয় করার উদ্দেশ্যে সংগঠিত ও পরিকল্পিত অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। এতে জানানো হয়, কমিশনের মোট ব্যয় 1,71,00,000 টাকা। আপ্যায়ন খাতে বরাদ্দকৃত 63 লাখ টাকার মধ্যে 45,77,000 টাকা ব্যয় করেছে কমিশন। মিথ্যা অপপ্রচারকারীদের অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় কমিশন। ভোরের সময় আরও থাকছে
শরীয়তপুরে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি ছিনতাই। 6 মাসে জেলায় 15টি হত্যাকাণ্ড। তথ্য প্রমাণের অভাবে অপরাধী শনাক্তে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় কিলিং মিশন। 2 সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারোয়ার বাবলার আধিপত্যকে কেন্দ্র করে রক্তাক্ত হল চট্টগ্রাম। গত 8 মাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্তত 5টি হত্যাকাণ্ড ঘটিয়েছে দুই পক্ষ। সবশেষ টার্গেট কিলিংয়ের শিকার হলেন খোদ বাবলা। জেলে বসেই পুরো পরিকল্পনা করে ছোট সাজ্জাদ। তবে এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি। আর এসব হত্যাকাণ্ডকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। মাথার পেছনে পিস্তল ঠেকিয়ে গুলি করে 15 মামলার আসামি সরোয়ার বাবলাকে হত্যা করে তারই এক সময়ের সহকর্মী ছোট সাজ্জাদের অনুসারীরা। নগরীর বায়েজিদে বিএনপির গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় এই টার্গেট কিলিং মিশন। বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছিল ছোট সাজ্জাদ ও বাবলা। নগরীর বায়েজিদের 5 লাইশ ও চাঁদগাঁও এলাকায় আলাদা সাম্রাজ্য গড়ে তোলেন তারা। আধিপত্য বিস্তারে 2015 সালে জামিনে বের হয়ে আলাদা বলয় গড়ে তোলে বাবলা। এরপর থেকে শুরু হয় দুজনের বিরোধ। স্বজনদের দাবি ছোট সাজ্জাদই তাকে হত্যা করেছে। পুলিশ বলছে গত 30 মার্চ নগরীর এক্সেস রোডে বাবলাকে হত্যা করতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। সেদিন বাবলা বেঁচে গেলেও এবার সফল কিলিং মিশন। আর ছোট সাজ্জাদ জেলে বসে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় গত 8 মাসে অন্তত 5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুই গ্রুপ। জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ। সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এদিকে বিএনপির জনসংযোগে চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। নেতারা জানান অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ, সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে কিনা জনগণের মনে। বাবলার মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা আছে। সময় সংবাদ, চট্টগ্রাম। শেরপুরে কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রাহাত হোসেন কাইয়ুমের বিরুদ্ধে। এ বিষয়ে ওই কর্মকর্তা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শহীদুল ইসলাম হীরা ও বাবু চক্রবর্তী তোলার ছবি নিয়ে রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার দুপুরে শেরপুরের নকলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির কক্ষে বসে কথা বলছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম। কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের লোকদের নাম না থাকায় জবাবদিহি করার এক পর্যায়ে উত্তেজিত হয়ে চড়থাপ্পড় দিয়ে টেনে হিচড়ে নিজ কক্ষ থেকে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদিকে বের করার চেষ্টা করেন রাহাত। এ ঘটনায় নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী ফজলুকে আসামি করে নকলা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কর্মকর্তা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলায় কর্মরত সব সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। আসামিদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আপনি তো খারাপ কথা বলতেছেন আমার সাথে, আমি এইভাবে বলছি খারাপ কথা বলতেছেন। এই পর্যায়ে উনি আমাকে চড় দেন। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা থানায় মামলা হয়েছে, আমরা আসামি গ্রেফতার করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এদিকে রাহাত হাসান কাইয়ুমকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতি এগুলার কোনো শেরপুর জেলায় জায়গা নাই। শাহরিয়ার মোরসালিন মেহেদি 34তম ব্যাচে বিসিএস ক্যাডারে 2016 সালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। সময় সংবাদ, শেরপুর। প্রাথমিক বাছাই তালিকায় জায়গা পেয়ে নির্বাচনী মাঠে সরব বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। তৃণমূলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন তারা। বড় বড় শোডাউন ও শোভাযাত্রা করেছেন। এদিকে বাদ পড়ারাও পিছিয়ে নেই। প্রার্থী তালিকায় জায়গা পেতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর দুপুরে ঢাকা থেকে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছান। এ সময় হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ইলিশা লঞ্চঘাট থেকে শহরের দলীয় কার্যালয় পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের মহাজনপট্টির দলীয় কার্যালয়ে পৌঁছান। ভোলা বরিশাল রোড, ব্রিজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছু উন্নয়নের প্রোগ্রাম রোধ করার জন্য সমস্ত প্রকল্পের পক্ষে আমি কাজ করে যাব। ফরিদপুর 2 আসনে মনোনয়ন পেয়ে দুপুরে নিজ এলাকায় যান শামা ওবায়েদ। নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের ওবায়েদ মঞ্জিলে নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় বাবার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে শামা ওবায়েদ তার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম AKM ওবায়দুর রহমানের কবর জিয়ারত করে মোনাজাত করেন। প্রতিটা ঘরে আজকে নির্বাচনের জোয়ার বইছে, নির্বাচন মানুষ করতে চায়, ভোট দিতে চায়। সুতরাং আমি মনে করি, বিশ্বাস করি যে সকল ষড়যন্ত্র জনগণই ধুলায় মিশিয়ে দিবে। নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। পরে 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। সকলে ঐক্যবদ্ধ বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নাই। কাজী জনগণের স্বতঃস্ফূর্তা দেখে আমার বিশ্বাস হয় আগামী নির্বাচনে ধানের শীষে মানুষ ভোট দিবে। নাম ঘোষণার পর প্রথমবারের মতো ফেনী 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি নির্বাচনী এলাকায় আসেন। নেতাকর্মীদের বিশাল শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়কে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেন তিনি। অত্যন্ত আনন্দময় পরিস্থিতি আজকে, এটা সবচাইতে সুখের বিষয় যে আজকে গোটা বাঙালি জাতি এক হয়ে গেছে। বরিশাল 5 আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় টাউন হলে অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে হাতে হাত রেখে প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বরিশালের জনগণ জানে যে কখন আমাদের সাথে থাকতে হবে, বরিশালের জনগণ জানে কখন আমাদের সাথে থাকলে যারা পরাজয় হবে না, সবসময় জয়ই হবে ইনশাআল্লাহ। দিনাজপুর 2 আসনের বিএনপি নেতা সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বজলুর রশিদ কালুর সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে মনোনয়ন বঞ্চিত বেলালী বাকি ইদ্রিসি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। মাদারীপুর 2 আসনে জেলা বিএনপির সদস্য সচিব জানান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল করেছেন নেতাকর্মীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিএনপির মনোনয়ন ঘোষণার পর মাদারীপুর 3 আসনে বইছে নির্বাচনী আমেজ। ভোটারদের মাঝে বাড়ছে উৎসাহ উদ্দীপনা। অন্তকোন্দল নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের। এদিকে মাদারীপুর 1 আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলেও ঘোষণার 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাল্টাপাল্টি আন্দোলন করছেন মনোনয়ন বঞ্চিত ও প্রত্যাশী প্রার্থীর কর্মী সমর্থকরা। অন্যদিকে মাদারীপুর 2 আসনে কাকে দেয়া হবে ধানের শীষের টিকিট তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। দলীয় নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন, ঢাকঢোল আর বাদ্যযন্ত্র নিয়ে সড়ক থেকে পাড়া মহল্লায় যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী, করছেন সভা সমাবেশ, দিচ্ছেন ভোটারদের পাশে থাকার আশ্বাস। মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় গণসংযোগ করেন মাদারীপুর 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। ধানের শীষের টিকিট পেয়ে কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, গত 17 বছর বিএনপির নেতাকর্মীরা অন্যায় ও জুলুমের শিকার হলেও অন্য দলের কারো সঙ্গে এমন কার্যক্রম করবে না তার দলের নেতাকর্মীরা। দেশের প্রতিটি মানুষ শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবে, সেই লক্ষ্য নিয়ে কাজ করবে বিএনপি। বিগত দিনে যা হয়েছে ভবিষ্যতে সেই জিনিসটা যেন আর না হয়। সবাই যেন যার যার ঘরে সে বাস করতে পারে, যার যার কাজ সে করতে পারে,
যার যার ধর্ম সে পালন করতে পারে। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন ঘোষণার পর চায়ের দোকান থেকে পাড়া মহল্লার অলিগলি সবখানে চলছে আলোচনা, বাড়ছে উৎসাহ উদ্দীপনা। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে খুঁজে নেওয়ার কথা জানান ভোটাররা। বিগত দিনে ভোট দিতে পারি নাই, আমরা চাই যেন সুষ্ঠু একটা নির্বাচন হোক, যার যার ভোটটা জানিয়ে যার ভোট গুনকে ডিক্লেয়ার দেব, এইটা আমরা চাই। এমন একজন প্রতিনিধি চাই যিনি জনগণের মেহনতি মানুষের জন্য আগায় আসবে, মেহনতি মানুষের কাজ করবে। এদিকে মাদারীপুর এক আসনে দলীয় প্রার্থী হিসেবে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ পড়েন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এরই প্রতিবাদে লাবলুর কর্মী সমর্থকরা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের পাঁচচরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জামান কামাল নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। অন্যদিকে মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বুধবার দিনব্যাপী শিবচরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জামান কামাল নুরুদ্দিন মোল্লার নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেয় কয়েক হাজার নারী পুরুষ। এ সময় তারা নুরুদ্দিন মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। জনগণের ভোটে জিতে ক্ষমতায় গেলে বিএনপি বিরোধী মতের ওপর নির্যাতন করবে না বলে মন্তব্য করেছেন ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিলের আগে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, গত 16 বছর স্বৈরাচার সরকার বিরোধী দল মতের ওপর নির্যাতন করেছে, কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে তা করবে না। আমিনুল হক আরও বলেন, বাংলাদেশকে নিয়ে যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যবদ্ধভাবে সব মোকাবিলা করা হবে। কুমিল্লা 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বুধবার রাতে তিতাসের কলাকান্দি ইউনিয়নের বড় মাসুমপুর গ্রামের যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জনপ্রিয়তা ও সাংগঠনিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন মনোয়ার সরকার। সাতক্ষীরা 3 আসনের কালীগঞ্জ উপজেলার ফুলতলায় বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা 3 আসনের কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দেখা দেয় উত্তেজনা। এমন পরিস্থিতিতে সাতক্ষীরার কালীগঞ্জ আর্মি ক্যাম্পের বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় নাশকতাকারী অভিযোগে 4 জন ও 4টি গাড়ি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক ও 3টি পিকআপ ভ্যান, লাঠি, ইটপাটকেল, গুলতি, লোহার পাইপ জব্দ করা হয়। চট্টগ্রামকে 1 সিটি 2 ডাউন করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাজীর দেউরিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। বলেন, কালুরঘাট, চরকালিয়া ও এর আশপাশের এলাকা নিয়ে সিটি করা হবে, যেখানে থাকবে পর্যটন সিটি। বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নগরীর 4টি রুটে 30,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে মনোরেল। অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা সুরক্ষিত আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। জার্নালিজম মানে দুর্বৃত্তায়ন যেই পর্যায়ে গিয়েছিল, এই জায়গা থেকে তো আমরা বেরিয়ে আসছি। বেরিয়ে এসে কিন্তু মানুষের যেই ফ্রিডমটা আমরা এনজয় করছি, সেই আমি বলবো যে আনপ্রেসিডেন্টেড। যদিও অনেকে বলেন যে এক ধরনের ভয়ের, কিছু মবের ভয়ে আছে, আমি তো দেখি না, আমরা কোথাও দেখি না। যিনি মবের ভয় করছেন উনি হয়তো বা সেই সময় দোষর ছিলেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা চাইতে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন জুলাই যোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর।
এমন অভিযোগে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তিনি। মামলার অভিযোগে বলা হয়, গেল ২৭ মে দুপুরে জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে গেলে একটি অন্ধকার কক্ষে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ফাউন্ডেশনের কয়েকজন কর্মী। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর ও জিআই পাইপ দিয়ে মাথায় একাধিক আঘাত করে তারা। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি সহায়তা নিতে নিষেধ করে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ভুক্তভোগীর। আদালত তার জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ দেন। এলোপাতাড়ি এরকম ভাবে 5 জনে মার শুরু করলো, যে ফেবদা বাইরে শুরু করলো, বাইরে আমার এগুলো সব ফাটাইছে, ছবিগুলো আছে, সব আছে। মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলাইছে, এরপরে আমাকে মাথায় পানি ডাইলা জ্ঞান ফিরে আমাকে ডাইন হাতে একটা সুই দিছে এবং ব্যথার ট্যাবলেটও খাওয়াইছে। একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নেয়ার প্রথম দিনই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেন নতুন প্রশাসকরা। দ্রুত মার্জার কার্যকর না হলে অনাস্থা বাড়বে বলে শঙ্কা গ্রাহকদের। জাকির হোসেন বোনকে রেখে এসেছেন মিটফোর্ড হাসপাতালে, প্রয়োজন অন্তত ৫,০০০ টাকা। তবে ব্যাংকে এসে মাত্র ১৫০০ টাকা নিয়ে তাকে ফিরতে হলো। এমন অবস্থা থেকে এবার নিস্তার চান তিনি। আমার টাকা ৫,০০০ লয়, যেহেতু আমার কম বেশি আছে, আমার মাত্র দিয়েছে ১৫০০। সরকার যদি এরা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো। মার্জার প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের খবরে কতদিনে আমানতের অর্থ তোলা যাবে সে প্রশ্ন নিয়ে অনেক আমানতকারী আসেন ব্যাংকে, জানান অসহায়ত্বের কথা। স্বস্তি যেন সাময়িক না হয় সে আকুতিও তাদের। এইবারই বোধহয় প্রথম এরকম একটা পদক্ষেপ নিল আর আমানতকারীদের জন্য ২-৩ মাস ভিতর হইলে আমাদের সুবিধা আর কি। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ব্যাংকগুলোতে এলসি খোলা সহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান শাখা ব্যবস্থাপকরা। মার্জার প্রক্রিয়া ব্যাংকগুলোতে গতি ফেরাবে বলে আশ্বস্ত করেন গ্রাহকদের। আগের মতো আপনারা ব্যাংকিং করবেন, বিজনেস করবেন, আমাদের সাথে যেসব বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলো তাদেরকেও আমরা বার্তা অলরেডি আমরা পৌঁছে দিয়েছি, তারা আমাদের সাথে যোগাযোগ করছে। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন নতুন প্রশাসকরা। ব্যাংক সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে আঞ্চলিক শাখা সচল রাখার বার্তা দেন তারা। আর নতুন প্রশাসকের প্রতি আস্থা রাখার আহ্বান বাংলাদেশ ব্যাংকের। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। একই সঙ্গে বিনিয়োগ বাজারে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলেও জানান মুখপাত্র। ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে। সোনালী ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ঘাট সংকটে প্রায় অচল পাটুরিয়া দৌলদিয়া নৌরুট। দুতীরে পারাপারে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। বেড়েছে যাত্রী ও শ্রমিকদের ভোগান্তি। পাবনা, কুষ্টিয়া, নাটোর থেকে রাজশাহী জেলার পদ্মা নদীর চরে কাশের খড় ও বালু মহলের বাণিজ্য হয় বছরে কয়েকশো কোটি টাকার। এসব নিয়ন্ত্রণ করে একাধিক সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি পদ্মার চরে জোড়া খুনের অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। নদীর বুকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও কথায় কথায় গুলি চালানো সহ এই বাহিনীর ভয়ে তটস্থ 4 জেলার চরাঞ্চলের মানুষ। নিরাপত্তার ভয় আর শঙ্কায় ব্যাহত চরের চাষাবাদ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। স্পিডবোট ও বড় নৌকায় করে প্রমত্তা পদ্মার বুকে চলত নিয়মিত সশস্ত্র মহড়া। ভারী ভারী অস্ত্র নিয়ে ছুটত গুলি, চলত দখলদারি। চরের কাশবন, ভূমি দখল, বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে কাকন বাহিনীর এই দৌরাত্ম্য পাবনার সাড়া ইউনিয়নের বালুরঘাট থেকে শুরু করে কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর হয়ে রাজশাহীর বাঘার আলাইপুর ঘাট পর্যন্ত। পদ্মার বুকে জেগেছে বিস্তীর্ণ চর, তাতে বিনা খরচের ফসল কাশ। ব্যবসায়ীদের দাবি, শুধুমাত্র বাঘা উপজেলার চরেই বছরে কাশের খড়ের ব্যবসা হয় অন্তত 50 কোটি টাকার। পাবনা থেকে রাজশাহী পর্যন্ত হয় 300 কোটি টাকার বাণিজ্য। বিশাল অঙ্কের এই কারবারে জমির মালিক থাকে উপেক্ষিত। পুরোটা নিয়ন্ত্রণ করে কাকন বাহিনী সহ প্রভাবশালী সিন্ডিকেট। যে বালুঘাট ডাকে তা হয়তো বাজায় বলে আমাকে একটু শেয়ার লাও, এরকম করি ও শুরু করে। আর ওর লোক দিয়ে ঘাট চালাই। ঘাট চালাত গেলে মস্তানি কিছু লোক লাগে, সেই ক্ষেত্রে ওনাকে ব্যবহার করা হয়। জমির মালিকের সাথে ওরমিট, আমার জমির মালিকের সাথে কোনো সংযোগ নাই। মাঠটা তো একজনের দখলে থাকে বা পাহাড় দেয়, ওদের থেকে আমরা কিনি। এখন জমি 1 লাখ টাকা দিয়ে
কি না দেয় ওটা তো আর আমরা বলতে পারলাম না। কাশবন দখলকে কেন্দ্র করে গত 27 অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে আমান ও নাজমুল নামে দুজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। এতে মারা যায় বাহিনীর সদস্য লিটনও। ভুক্তভোগীরা বলছেন ওই ঘটনার পর থেকে হুমকি ধামকিতে আতঙ্কিত পুরো এলাকার মানুষ। আনতে গেলেই ধরেন যে খালি গুলি করে, কেউ ধরেন ভিড়তেই পারে না। কাকনের বিচার চাই বেটে, এইটুকু আমার কথা, তাছাড়া আমার কথা না বেট। চরবাসী বলছেন 4 জেলায় পদ্মার বালু বাণিজ্য হয় কয়েক হাজার কোটি টাকার। সেই বালুমহল নিয়ন্ত্রণে কাকন বাহিনীর উত্থান। বাহিনীর 30 থেকে 35 জন সদস্য নদীতে থাকলেও পুরো ব্যবসা চালায় সিন্ডিকেট। 4 জেলায় থাকা 5টি সিন্ডিকেটের সদস্য প্রভাবশালীরা বিভিন্ন অনুপাতে কমিশন পান। আমি বোর্ড দেখে ধরেন আগে দৌড় মারিছি, সেই ভয়ে আর কোনো লোকজন ওই আবাদের মাঠে যেতে পারছে। সারাঘাট, ঈশ্বরদী, কুষ্টিয়া, তারপরে রানাকোট, মানে সব জায়গাতেই চাঁদাবাজি, মস্তানি, জমি দখল সব কিছুই ও নিজেই বহন করে, ভোগ করে। হত্যাকাণ্ডের ঘটনায় হাসানুজ্জামান কাকনকে প্রধান আসামি করে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। গত জুন থেকে অক্টোবর পর্যন্ত এ বাহিনীর বিরুদ্ধে মামলা হয়েছে 6টি। দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। নৌপুলিশও বাড়িয়েছে তৎপরতা। গোয়েন্দা তথ্য রয়েছে, কারা অ্যাক্টিভলি কাজ করতেছে, তাদেরকে গ্রেপ্তারের আওতায় দ্রুত আনা যায় কিনা সে বিষয়ে আমাদের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত 17 জুলাই নাটোরের বালুমহলে কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে 3টি পিস্তল, 48টি গুলি, মানুষের মাথার খুলি, মাদকদ্রব্য উদ্ধার করে যৌথ বাহিনী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। শরীয়তপুরে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, ছিনতাই ও হত্যার মতো অপরাধমূলক ঘটনা। শহরের আবাসিক ভবনগুলোতে সিসি ক্যামেরা না থাকায় দুষ্কৃতকারীরা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড। গত 6 মাসে জেলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 15টি। প্রমাণের অভাবে অপরাধী শনাক্তে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পরিস্থিতিতে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। দিনে দুপুরে হত্যা, সন্ধ্যার পর চুরি সহ নানা অপরাধ যেন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শরীয়তপুরে। গত 12 অক্টোবর পৌরসভার রূপনগর এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে বাড়ি থেকে স্বর্ণালংকার সহ টাকা পয়সা নিয়ে যায়। ঠিক তার পাশেই আরেক বাড়ি থেকে সন্ধ্যার দিকে এক নারীকে নাকে রুমাল দিয়ে অজ্ঞান করে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে একটি চক্র। দরজাটা ফাঁক করছি বাতাসের জন্য, তখন আমার জানি কি করলো আমি কিছুই বলতে পারি না। প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা লাগাই তাহলে একটু বাড়িটা যেন শান্তিতে চলতে পারে, থাকতে পারে। সিসিটিভি থাকলে চোরের একটা আতঙ্ক ভয় থাকে। সিসি ক্যামেরা ছাড়া বর্তমানে বাড়িঘর নিরাপদ না। গত 6 মাসে জেলায় 15টি হত্যাকাণ্ড হয়েছে। চুরি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে অনেক। অথচ এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। আবাসিক ভবন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীরা সুযোগ পাচ্ছে। এমন পরিস্থিতিতে শহরের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পৌরবাসীকে আমরা উদ্বুদ্ধ করছি তারা যেন নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা তাদের ভবনগুলোতে ব্যবহার করে। বাজারের নিরাপত্তার জন্য, সেখানে শৃঙ্খলা বিধানের জন্য তারা যেন সবাই মিলে সিসি ক্যামেরাগুলো স্থাপন করে। আমি অনুরোধ করব আমাদের এলাকাবাসী যারা আছেন তারা যদি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করার জন্য, তবে এক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা অবশ্যই সকল ধরনের অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। শরীয়তপুরের পুরো পৌরসভাটা যেখানে এন্ট্রি হয় এবং এক্সিট হয় এবং ভিতরে যে ছোটোখাটো যে রাস্তাগুলো আছে সবগুলোকে আমরা সিসি ক্যামেরার আওতায় আনবো। সেই প্রেক্ষিতে প্রায় 47 প্লেস আমরা শনাক্ত করেছি এবং 120টা ক্যামেরা আমরা এই পর্যায়ে লাগাচ্ছি। প্রশাসনের তথ্য মতে জেলার মোট ঘরবাড়ির শতকরা 3 ও ব্যবসা প্রতিষ্ঠানে 10% পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো আছে, আর সরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো সিসি ক্যামেরার আওতাধীন। সময় সংবাদ, শরীয়তপুর। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় অভিযান চালিয়ে তৎকালীন মেয়র মজিবুরের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযোগ রয়েছে ভুয়া কাগজপত্র দিয়ে পৌরসভা থেকে 13 কোটি 92 লাখ টাকায় একটি কাজ বাগিয়ে নেয় ঠিকাদার। কোনো যাচাই বাছাই না করেই কাজটি দিয়েছিলেন মেয়র মুজিবুর রহমান। অভিযানে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। জিজ্ঞাসাবাদে কেউ নথিপত্র যাচাই বাছাইয়ের কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এনামুল হক।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হয়নি সাবেক মেয়র। হার্টের রিং পরাতে গিয়ে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন রোগীর স্বজনরা। বুধবার রাত 12টার দিকে বুকে ব্যথা নিয়ে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নীলফামারীর ডোমার উপজেলার বাসিন্দা মোকসেদুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রোগীর হার্টে রিং পরানোর পরামর্শ দেন চিকিৎসকরা। স্বজনদের অভিযোগ, পরিবারের সদস্যদের না জানিয়ে অপ্রাপ্তবয়স্ক একজনের স্বাক্ষর নিয়ে তড়িঘড়ি করে রোগীর অপারেশন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তারা। প্রতিবাদ জানাতে গেলে রোগীর স্বজনদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মারধর করা হয়। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আমি তো জানি না, ওরা একটু আইজি বলছে যে এই কাগজে সই করো, কাগজ জোর করি কাগজে এই কাগজে সই করো। ক্লিনিকের যে প্রধান ছিল উনি বলতে সমাধানের কথা বলে আমাদের নিচে নিয়ে গেল। নিচে নিয়ে যাওয়ার পর এমন একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করলো ওখানে, মানে ডাইরেক্ট মারধর শুরু করলো। আমার সিঁড়ি থেকে নামায় ভাই এক টানেই একবারে নিয়ে গেছে, নিয়ে পাঞ্জাবিটা বেটাকে মারো, এই বেটাকে ধরো, আজকে শেষ করবো, মোবাইলটা টেরে নিয়ে নিল। পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে 10টি শীর্ষস্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এ কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। জানান, এজন্য গাজীপুর এলাকায় সরকারের কাছে জমি চাওয়া হয়েছে। জানানো হয়, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতার কারণে বিজিএমইএর সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা এই প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ছাড়ে উন্নত চিকিৎসা সেবা পাবেন। বিজিএমইএর টাকা দিয়ে শ্রমিকদের জন্য একটা হাসপাতাল করব। সরকারের কাছে আমরা জায়গা চেয়েছি, জায়গার লোকেশনও মোটামুটি ঠিক, গাজীপুর বেল্টে এটা হচ্ছে। এখানে আমাদের ইতিমধ্যে অনেকগুলো হেলথ সেন্টার আছে এবং মিরপুরে একটা ছোটখাটো হাসপাতাল আছে। মোংলা বন্দর চ্যানেলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা 2টি ট্রলার সহ 42 যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার সুন্দরবনের দুবলার চর রাস পূর্ণিমা শেষে 2টি ইঞ্জিন চালিত ট্রলারে যাত্রীরা ফিরছিলেন। পশুর নদীর হারবাড়িয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ট্রলার দুটি নদীতে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড হারবাড়িয়া স্টেশনের সদস্যরা ট্রলার সহ যাত্রীদের উদ্ধার করেন। অবশেষে ইতালি যাওয়া হলো না মুন্সিগঞ্জের পাসপোর্টধারী পোষা বিড়াল ক্যান্ডির। তার জন্য কেনা খাঁচাটি মানসম্পন্ন না হওয়ায় বাধা হয়ে দাঁড়ায়। জননী রূপী রিক্তা বেগম বুক ভরা কষ্ট নিয়ে ইতালি চলে গেলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যান্ডিকে ফিরিয়ে আনা হয় তার স্বজনদের বাড়িতে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ইতালির উদ্দেশ্যে যাত্রা করা পোষা বিড়াল ক্যান্ডিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ক্যান্ডিকে নিয়ে আসা হয় রিক্তা বেগমের বোনের বাসায়। বোনের মেয়ে তনিকা রহমান রোজা বিড়ালটির পরিচর্যা করছে। তবে পোষা বিড়ালটি মায়ের আদর পাওয়া রিক্তা বেগম ও তার ছেলে স্বপ্নিল হাসান শিথিলকে খোঁজাখুঁজি করছে, কিন্তু তাদের না পেয়ে অনেকটা মনমরা অবস্থায় রয়েছে ক্যান্ডি। তবে তাকে যথাসময়ে খাবার দেওয়া সহ যাবতীয় পরিচর্যা চলছে। এখন ও নড়াও না তত বেশি, আর খালামণি যাওয়ার পরে অনেক মানে খালামণিকে খালি খুঁজে পুরা ঘর হাউস করে পালছে। এটা আমার বাপেও পছন্দ করতো বেশি, ভাবে বেশি পছন্দ করাতে ইটালি নেওয়ারই করছেন। এদিকে কিছুটা বিলম্বে বৃহস্পতিবার ভোর 4টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কাতার এয়ারওয়েজের বিমানে রিক্তা বেগম ও তার ছেলে স্বপ্নিল হাসান শিথিল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে রোমে পৌঁছায়। এই যাত্রায় ক্যান্ডিকে নিতে না পারার কষ্ট থাকলেও শিগগিরই ক্যান্ডিকে ইতালিতে নেওয়া হবে বলে জানিয়েছে পরিবারটি। সংশ্লিষ্টদের পরামর্শে বিড়ালকে বিমানে বহনের জন্য খাঁচাটি ক্রয় করা হয়েছিল। তবে এটির উচ্চতা একটু কম থাকায় দীর্ঘ ভ্রমণে বিড়ালটির ক্ষতি হবে বলেই বিমান কর্তৃপক্ষ ক্যান্ডিকে বহনে রাজি হয়নি। যেই খাঁচাটা কিনা হয়েছিল সেই খাঁচাটার মধ্যে ও কমফোর্ট ফিল করতেছিল না, যেমন ওর মাথাটা আটকে যেতেছিল, সেজন্য কাতার এয়ারওয়েজ আমাদের অনুমতি দেয়নি। পরিবারটি 4 বছর ধরে লালন পালন করছে বিড়ালটি।
গভীর মমত্ব তৈরি ছাড়াও পরিবারের অংশ হয়ে যায় প্রাণীটি। তাই স্থায়ীভাবে বসবাসের জন্য ইতালি যাওয়ার সময় বিড়ালটি নিয়ে যাচ্ছিল। ডোমেস্টিক মিক্সড জাতের বিড়ালটির ওজন এখন 6 কেজি। ক্যান্ডির ইতালি যাত্রার জন্য সকল প্রক্রিয়াই সম্পন্ন ছিল, শুধুমাত্র এই খাঁচার উচ্চতার কারণে তার ইউরোপ যাত্রা আটকে গেছে। ফিরে এসেছে আবার সেই মানিকপুরে। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঘাট সংকটে প্রায় অচল পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। দুতীরে পারাপারের অপেক্ষায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় শত শত যানবাহনকে। এতে ভোগান্তি বেড়েছে যাত্রী ও শ্রমিকদের। এদিকে ভাঙন আতঙ্কে আছেন নদী পাড়ের বাসিন্দারা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে BIWTA। মোহাম্মদ ইউসুফ আলী পাঠানো তথ্য, রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ লাইনে পারাপারের অপেক্ষায় যানবাহন। 5টি ঘাটের মধ্যে জোড়াতালি দিয়ে সচল রয়েছে মাত্র একটি। গত 4 মাস ধরে পদ্মার ভাঙনের শিকার পাটোয়ারির লঞ্চ ও ফেরিঘাট। কিছু জিওব্যাগ ডাম্পিং করা হলেও স্রোতে বিলীন হয়েছে। এতে একদিকে দুতীরে পারাপারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় শত শত যানবাহনকে। অন্যদিকে ভোগান্তি বেড়েছে যাত্রী ও শ্রমিকদের। এমনকি ভাঙন আতঙ্কে আছেন নদীপাড়ের বাসিন্দারাও। আমরা স্থায়ী একটা বাদ চাই, সেটা টিএ করবে না পানি উন্নয়ন বোর্ড করবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা নদীর পাড়ের মানুষ, আমরা এখানে ফসলি জমি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, বাড়ি ঘর আছে, আমরা যাতে এটা রক্ষা হয় আমরা এটাই আমাদের জোর দাবি থাকবে। পল্টন সংকট, কখনো কখনো ফেরিরও সংকট হয়, ঘাটের সাথে ফেরিরও সংকট হয় অনেক সময়। ফেরি বাচ্চাদের বা বস্তা বস্তা ফালানোর যদি ব্যবস্থা করে তাহলে আগামীতে আমরা থাকতে পারবো। পদ্মা স্রোত কমলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন BIWTA। অনেক গভীরতা বিধায় আমরা কাজ করতে পারতেছি না। তা আমরা এখন অপেক্ষায় আছি যে পানি কমলে আমরা কাজ হাতে নেব। পাশাপাশি দেখেন গত কয়েকদিন থেকে পানি কিন্তু আস্তে আস্তে কমতেছে, তো আমরা ঠিকাদারকে বলছি যে কাজ করার জন্য। BIWTA এর তথ্য মতে পাটুরিয়া ঘাট এলাকায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে 5টি ঘাট ও শতাধিক বসত বাড়ি বিলীন হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। শুষ্ক মৌসুমের শুরুতেই ফরিদপুরের পদ্মা নদীতে আবারও নাব্য সংকট দেখা দিয়েছে। নদীর মাঝে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য ডুবোচর। এতে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। অচল হতে বসেছে একমাত্র CNB ঘাট। একদিকে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে কাজ কমে যাওয়ায় বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। শিকদার সজলে পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছেন না মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে নদীতে পানির গভীরতা কমপক্ষে 10 থেকে 12 ফুট প্রয়োজন হলেও ঘাট থেকে 10 কিলোমিটার দূরে কোথাও কোথাও গভীরতা রয়েছে 4 থেকে 5 ফুট। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ CNB ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। নদীপথের 40 কিলোমিটারের মধ্যে 12টি স্থানে নাব্য সংকটের কারণে প্রতিদিনই আটকা পড়ছে একাধিক জাহাজ। দক্ষিণবঙ্গ সহ বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়িক পণ্য আনা নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌবন্দরটি শত বছরের পুরনো। 2017 সালে সরকার এটিকে 3য় শ্রেণীর নৌবন্দরে অন্তর্ভুক্ত করে। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এই বন্দরে পণ্য আনা নেয়া করা হয়। জাহাজ যে আসবে ফুল লোড নিয়ে আসবে এটা আসলে সম্ভব না। নদীর নাব্যতা একবারই নষ্ট হয়ে গেছে। পানি আপনার 10-12 ফিট থাকার কথা, কিন্তু পানি আছে আপনার 5-6 ফিট এরকম। ইঞ্জিনের কিরান শেপ ভাঙে, পাংখা ভাঙে, আপনার ডান্ডার শেপ ভাঙে। ব্যবসায়ীরা বলছেন নাব্য সংকটের কারণে বন্দরে জাহাজ ভিড়তে না পারায় নৌযান থেকে পণ্য খালাস করতে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে। এছাড়া আমদানি কমে যাওয়ায় বেকার হতে বসেছেন প্রায় 3000 শ্রমিক। ঠায় হারা দিন বেকার খাটলে পরে 200 থেকে 150 থেকে 300 থেকে এতে তো সংসার চলে না। ঘাটে জাহাজ না আসার কারণে 2000 শ্রমিক অকাম হয়ে যাইতেছে। আল্লাহ আমাদের যে পরিমাণ আনার দরকার সে পরিমাণ আমরা আনতে পারতেছি না। আমরা পাল্টাই করে আনতেছি আর এক জাহাজে দিয়ে, তারপরও ট্রলার আমাদের আসতেছে না, 2 বার করা লাগতেছে, তাই তো আমাদের লস হইতেছে। নাব্য সংকটের কথা স্বীকার করে BIWTA কর্তৃপক্ষ বলছে দ্রুত খননের কাজ শুরু হবে। এই স্টেজিং করার জন্য স্টেজিং বিভাগের সাথে আমরা সমন্বয় করে একত্রিত হয়ে আমরা দ্রুত স্টেজিং করে যাতে জাহাজগুলো সুন্দরভাবে চলতে পারে এবং নাব্যতার সংকট না থাকে এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি।
গত অর্থবছরে ফরিদপুর নৌবন্দর থেকে 1,55,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোহা খান তামিম। আলিফ, আপনাকে ধন্যবাদ। ভোরের সময় এই ছিল পরবর্তী সংবাদগুলো জানাতে আমি যুক্ত হচ্ছি তোহা খান তামিম। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। রাজধানীর সঙ্গে মুন্সিগঞ্জের সহজ যোগাযোগ নির্মাণাধীন মুক্তারপুর পঞ্চবটি সড়কটিতে যানজট স্থায়ী রূপ নিয়েছে। রাস্তার উপর বড় বড় গার্ডার মজুদ এবং খানাখন্দ ও টিনের বেড়ার কারণে সংকট এখন চরমে। সড়কটি আধুনিকায়নে 3 বছরের সময় দেয়া হলেও 1 বছর সময় বৃদ্ধি করায় প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ভোগান্তির নাম এখন নির্মাণাধীন পঞ্চবটি মুক্তারপুর সড়ক। দিনরাত যানজটে নাকাল চলাচলকারীরা। বিকল্প সড়ক না থাকায় মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের একাংশের মানুষ সড়কটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। সড়ক ঘেঁষা শিল্প কলকারখানা থাকায় কাঁচামাল, উপকরণ এবং উৎপাদিত পণ্য বাজারজাতেও সমস্যা হচ্ছে। পুরনো রাস্তায় গার্ডার মজুত রাখা সহ খানাখন্দের কারণে বাড়ছে বিড়ম্বনা। এরই মধ্যে অধিগ্রহণ করে রাস্তা প্রশস্ত করার প্রক্রিয়াকালে রাস্তার উপর টিনের বেড়া দেয়ায় সমস্যা বেড়েছে। এই রাস্তা সব সময় জাম থাকে। অফিসের টাইমটা আমাদের মেনটেন করতে পারতেছি না। আমরা 2 দিন পর পর এই পল্টি খেয়ে যাই, গাড়ি পল্টি শরীরে আমরা ব্যথা বুতা পাই। এখানে তো যানজট লাগবেই, রাস্তার উপর বেড়া দিয়ে ধুয়ে দিছে। দুতলা সড়কটা যদি আগের থেকে হয়ে যেত এই ভোগান্তিগুলো আমাদের পাওয়া লাগতো না। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে প্রকল্প কর্মকর্তা বলছেন, সড়কটি আধুনিকায়ন হলে যানবাহনের গতি বাড়বে প্রায় 5 গুণ। জানুয়ারির শেষ নাগাদ আমরা উড়াল সেতুটা জনগণের জন্য উন্মুক্ত করব। ফেব্রুয়ারির শেষ নাগাদ রিজিড পেভমেন্টের কাজ আছে, রাস্তার কাজ আছে, আরসিসি ওয়ার্ক, সেটা তারা শেষ করে দিবে। প্রকল্পের কাজ শুরু হয় 2022 সালে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান 3 বছর সময় নিলেও 1 বছর সময় বৃদ্ধি করায় প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। 2242 কোটি 77 লাখ টাকা ব্যয়ে পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি 75%। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় অসহনীয় যানজটে ভোগান্তিতে পড়েছে মানুষ। নারায়ণগঞ্জের চরসৈয়দপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে নারায়ণগঞ্জের ওই শহরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ। নজরদারির অভাবে মুঘল আমলে নির্মিত এই ঐতিহাসিক নিদর্শনটি পরিণত হয়েছে ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আস্তানায়। এতে আগ্রহ হারাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা। তবে দুর্গটিকে আদিরূপে ফিরিয়ে এনে পর্যটন কেন্দ্র হিসেবে গড়তে নানা পরিকল্পনার কথা জানালো সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। মোঘল আমলের অন্যতম নিদর্শন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ দুর্গটি 1950 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে কিছু সংস্কার করা হয়। এরপর দীর্ঘ 75 বছরে সংস্কারের আর কোনো ছোঁয়া লাগেনি। মূল ফটকের দরজা লুটপাট সহ দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারটি ভেঙে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে দুর্গের বাইরের নকশা খচিত বেশ কয়েকটি পিলার ও নির্মাণ শৈলীও। খসে পড়েছে দেয়ালের ইট ও পলেস্তরা। প্রায় 20 ফুট উঁচু সীমানা প্রাচীরের বাইরে বিশাল দিঘিসহ দুর্গের বিপুল পরিমাণ জমি দখলে নিয়েছে ভূমিদস্যুরা, যেখানে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ অবৈধ স্থাপনা। এছাড়া জুয়ারি ও মাদক সেবীদের আড্ডা, মাদক বেচাকেনা, ছিনতাই ও অসামাজিক কাজ সহ নানা অপরাধের আখড়ায় পরিণত হয়েছে দুর্গটি। এখানে দিন দুপুরে মাদক, ছিনতাই, ইফটিজিং এমন কোনো কাজ নাই যে এখানে হয় না। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ভুয়া কাগজপত্র দেখিয়ে এই জায়গাটি দখল করে আছে। ইতিহাসবিদদের বর্ণনা থেকে জানা যায়, আনুমানিক 1600 খ্রিস্টাব্দে আরাকানি ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষার জন্য মুঘল সুবেদার ইসলাম খান মতান্তরে সুবেদার মির্জুমলা হাজীগঞ্জ দুর্গটি নির্মাণ করেন, যা ওই সময় খিজিরপুর দুর্গ নামে সারা বিশ্বে পরিচিত ছিল। ঐতিহাসিক নিদর্শনটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি নগরবাসীর। যাতে আদর্শ
আদর্শ একটি পর্যটন কেন্দ্র এটাকে তৈরি করা যায়, এই অবস্থায় এটা আমরা চাই। তবে দুর্গটিকে আদিরূপে ফিরিয়ে আনতে নানা পরিকল্পনার কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও জেলা প্রশাসক। টুরিস্ট স্পট হিসেবে যদি ওইভাবে আমরা গড়ে তুলতে চাই, তাহলে আপনার মিনিস্ট্রির সঙ্গে একটা প্রসিডিউরাল বিষয় আছে, আমরা ওইভাবে চিঠি লিখে ওনাদের অনুমোদন নিয়ে সেটা আগাবো। কিভাবে এটাকে আরও সুন্দর করা যায়, কিভাবে তাদের আগের রূপে ফিরিয়ে আনা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রায় 400 বছর আগে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর ঘেঁষে 19.64 একর জমির উপর নির্মাণ করা হয় হাজীগঞ্জ দুর্গটি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের হাটে ইলিশের জমজমাট বেচাকেনা। নানা সাইজের ইলিশের পসরা বসেছে হাট জুড়ে। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিশির ভেজা সকালে কিন্তু বিভিন্ন সাইজের যে ইলিশ, সেই ইলিশে আমরা দেখছি যে চারিদিকে রূপালী ঝিলিক, এবং এই ইলিশের যে সরবরাহ সেটি কিন্তু আগের চেয়ে অনেকটাই বেড়েছে, এবং সেই সরবরাহ বেড়ে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ছোট সাইজের ইলিশ এর চেয়ে বড় সাইজের ইলিশ কিন্তু বেশি, এবং সেই বড় সাইজের ইলিশের মধ্যে 1 কেজি এবং 100 কেজি 1.5 কেজি ওজনের ইলিশও রয়েছে। তবে দাম তুলনামূলক কমেছে। এখানে 1 কেজি ওজনের ইলিশ কিন্তু 1700 থেকে 1800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর যেগুলো এর চেয়ে একটু বড় 100 কেজি বা 1.5 কেজি সেই ইলিশের দাম কিন্তু 2000 থেকে 2200 টাকা। আর ছোট আকারের যে 200 গ্রাম বা 150 গ্রাম 250 গ্রাম এই সাইজের ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। এবং এই হাটে যে 43টি আড়ত রয়েছে, সেই আড়তগুলোতে বেশিরভাগ আড়তে কিন্তু যেখানে ইলিশ আছে সেখানে উপচে পড়া ভিড়, এবং ইলিশের স্বাদ দিতে আসা মানুষ কিন্তু প্রচুর ইলিশ কিনে নিচ্ছেন, এবং বলছেন যে এই পদ্মা অববাহিকায় কিন্তু ইলিশের যে আরোহণ সেটি কম হচ্ছে, কিন্তু এই উপকূলীয় অঞ্চলের ইলিশ বেশি এসছে বাজারে, এবং এই ইলিশগুলো কিন্তু বরফে ঢাকা একদম প্যাকেট করে বিভিন্ন ভাবে এখানে নৌপথ এবং সড়ক পথে এসছে, এবং এই যে শতাব্দী প্রাচীন আড়ত, সেই আড়তে কিন্তু রেকর্ড পরিমাণ ইলিশের সরবরাহ বলছেন আড়তদাররা, এবং সে কারণে কিন্তু ইলিশের দামটা সহনীয় পর্যায়ে বলছেন আড়তদাররা। তো ভোক্তারা বলছেন যেই সরবরাহ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আরো দাম কমতে পারতো, এবং এই ইলিশে কিন্তু এখনো পেটে ডিম পাওয়া যাচ্ছে, এবং এই ডিম ভর্তি ইলিশ আপনারা দেখছেন যে বড় আকারের ইলিশগুলোতে বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো ডিম, এবং এই ডিম থাকার ব্যাপারে বিভিন্ন রকম কথা রয়েছে তাদের, এবং অনেকে কিন্তু বলছেন যে এই যে নিষিদ্ধ সময় ছিল তখন যে ইলিশ ধরা হয়েছে, সেই ইলিশ কিন্তু অনেকগুলো তারা মজুত করে রাখাছে, সেই ইলিশও কিন্তু বাজারে কিছু কিছু করে ছাড়া হচ্ছে। একই সঙ্গে যে এই ঝাটকা ধরা নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ অভিযান চলছে, এবং এখানে আড়তদাররা দাবি করছেন যে তাদের এই বাজারে কোন রকম ঝাটকা বিক্রি করা হচ্ছে না। তারপর কিন্তু বিভিন্ন ভাবে লোকজন মনিটর করার দাবি জানিয়েছে যে এই ঝাটকা নিধনের কারণে কিন্তু ইলিশের উৎপাদন কমে যেতে পারে। আপনারা জানেন যে ইলিশের উৎপাদন মুন্সিগঞ্জে কিন্তু গেল কয়েক বছরে হ্রাস পেয়েছে, এবং এখানে কিন্তু 790 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে গেল বছর, এবং এই পরিমাণকে আর বাড়ানোর জন্য কিন্তু এই ঝাটকা নিধন ব্যাপারে সতর্কতা, একই সঙ্গে কারেন্ট জালের যে দাপট সেটির ব্যাপারে কিন্তু সতর্কতা রয়েছে। এবং আপনারা জানেন যে এই ধলেশ্বরী তীরের হাটটি এই অঞ্চলের সর্ববৃহৎ হাট, এবং এখানে কিন্তু 2 থেকে 3 ঘন্টায় 1 কোটি টাকার মাছ বিক্রি হয়। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সব সময়। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের মাছের আড়ত থেকে। এবার জানবো সবজি বাজারের খবর। শীত এসে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজারে বাড়ছে সবজি সরবরাহ, আমদানি বেশি হওয়ায় দামও কমছে প্রতিনিয়ত। বিস্তারিত জানাতে মেহেরপুর বড় বাজার কাঁচামাল আড়তে আছেন রিপোর্টার বেনিয়ামিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইয়ামিন, ইয়ামিন সবজি বাজারের খবর জানাবেন আমাদের।
প্রতিদিন কাঁচামাল বাজারের এই আড়তে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার কাঁচামাল পণ্য আমদানি হচ্ছে এবং প্রতিদিন বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমদানি বাড়ছে এবং যে সবজিগুলো আসছে তার মধ্যে অধিকাংশই কিন্তু শীতকালীন সবজি। এই শীতকালীন সবজিগুলো কাঁচা বাজারে যে পরিমাণে আসছে তাতে দাম কিন্তু প্রতিনিয়তই কমছে। প্রথম দিকে যে সকল সবজির দাম 100 টাকা কিংবা 70-80 টাকা হাঁকা ছিল, এখন কিন্তু সেই সবজিগুলো 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এর যদি আপনাকে জানাতে চাই, মাঝে একটি বৃষ্টির কারণে কিন্তু কাঁচামাল সবজির যে দরপতন হচ্ছিল তা কিছুটা থমকে দাঁড়িয়েছে। আবারও 5 থেকে 10 টাকা কেজি প্রতি বিভিন্ন সবজির দাম কিন্তু বেড়েছে। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে হচ্ছে যে সকল শীতকালীন সবজি রয়েছে সেই সকল শীতকালীন সবজিগুলো মধ্যে সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, মূলা সহ এই সকল সবজি আমদানি অনেক বেশি হয়েছে। এর শীতকালীন সবজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম যেটি এখন দাম বিক্রি হচ্ছে সেটি হচ্ছে গাজর, পালং শাক, ফুলকপি এগুলো। গাজর যেহেতু এখনও মেহেরপুর জেলায় খুব বেশি ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু গাজরের দামটি একটি 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি কিংবা সিম এগুলো কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যেই বিক্রি করছে ব্যবসায়ীরা। এবং যে সকল সবজিগুলো কাঁচামাল সবজিগুলো বাজারে আসছে সেই সকল সবজি কিন্তু কৃষকরা বলছেন যে হচ্ছে তাদের উৎপাদন যে খরচ, সে উৎপাদন খরচটা মোটামুটি উঠছে, কিন্তু এর থেকে যদি দাম কমে যায় তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে বলে জানাচ্ছেন। এই মৌসুমে তাদের বেশি শ্রম মূল্য কিংবা অন্যান্য সার, কীটনাশক সহ অন্যান্য সকল বিষয়ের দাম, জিনিসপত্রের দাম বেশি হওয়ার কারণে কিন্তু তারা বলছেন যে তাদের উৎপাদন খরচটি বেড়েছে। তাছাড়া আবহাওয়ার বৈরিতার কারণে কিন্তু উৎপাদন খরচ অনেক বেড়েছে বলে জানাচ্ছে কৃষকরা। ব্যবসায়ীরা জানাচ্ছেন প্রতিনিয়ত যে ব্যবসায়ী তারা হচ্ছে কাঁচামাল পণ্য রয়েছে, সে কাঁচামাল পণ্য তারা ঝুঁকি নিয়ে রাখতে পারছেন না, কারণ ঝুঁকি নিয়ে রাখলে তার পরের দিন দাম অনেকটাই কমছে, 5 থেকে 10 টাকা কমছে, যার কারণে তারা কিন্তু অনেকটাই বিপদে পড়েছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ব্যবসায় একটা ঝুঁকির মধ্যে রয়েছে। সবচেয়ে বেশি এখন আসলে কাঁচামাল পণ্যের মধ্যে পেঁয়াজের দামটা হাঁকাচ্ছে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। তো মেহেরপুরে এই কাঁচামাল বাজারের আড়তে সবজি বাজারে প্রতিনিয়ত প্রায় 200 থেকে 300 মেট্রিক টন কাঁচামাল পণ্য আমদানি হচ্ছে। এই ছিল মেহেরপুরের সর্বশেষ খবর। সবজি বাজারের খবর জানছিলাম মেহেরপুর থেকে। সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। 3 থেকে 4 দিনের ব্যবধানে 65 টাকা কেজি দরের পেঁয়াজ উঠেছে 110 টাকায়। এতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এ বিষয়ে সরকার কাজ করছে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শফিকুল ইসলামের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পেঁয়াজ চাষির ন্যায্য মূল্য নিশ্চিত করতে গেল 3 মার্চ বন্ধ করে দেয়া হয় পণ্যটির আমদানি অনুমতি। হিলি স্থলবন্দরের আশপাশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম থাকে 50 টাকার মধ্যে। দাম ঊর্ধ্বমুখী হলে 14 আগস্ট আমদানির সুযোগ দিলেও 31 আগস্ট থেকে তা আবারও স্থগিত করা হয়। এরপর 60 থেকে 65 টাকা কেজি দরে বেচাকেনা চলে মশলা জাতীয় এই পণ্যের। সম্প্রতি আবারও অস্থির পেঁয়াজের বাজার। 3-4 দিনে দাম বেড়ে দাঁড়িয়েছে 110 টাকায়, যা নাভিশ্বাস তুলেছে ভোক্তাদের। পেঁয়াজের বাজার আসলে হঠাৎ করে অনেক বেশি, মানে আগে আমরা তো কিনছি 60-65 এইরকম, তো এখন এই যে হঠাৎ করে 80 টাকার নিচে তো নাই, 100 টাকা। পেঁয়াজের দাম যদি এত হতে থাকে আমরা কিনবো কিভাবে আর খাবো কিভাবে? পেঁয়াজ ছিল 60-65, এখন 80-90-100 টাকা পৌঁছতো। আমাদের যেই রকম চাহিদা তার থেকে আমদানি কম হয়, এই বাজারটা ঊর্ধ্বমুখী। বাজার নিয়ন্ত্রণে আমদানির উদ্যোগ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। এটা দ্রুত ভিত্তিতে এখনই আমদানি করার জন্য আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি। অন্যথায় পেঁয়াজের কেজি আবার যে 19 সালে 200 টাকা কেজি হয়েছে, এটা কেউ ঠেকাতে পারবে না। এই অবস্থায় সরকার আমদানির অনুমতি নিয়ে ভাবছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমদানি শুরু হলে আমাদের যে কার্যক্রম, পেঁয়াজগুলো দ্রুততার সহিত খালাস করতে যে সহযোগিতা করা দরকার অফিসিয়ালভাবে, আমরা সেগুলো করব এবং সেগুলো দ্রুত বাজারে পৌঁছে যাবে এবং ভোক্তা পর্যায়ে একটা বাজার স্বাভাবিকতা মনে হয় ফিরে আসবে। নতুন মৌসুমের দেশি পেঁয়াজ বাজারে আসতে আরও অন্তত 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। সময় সংবাদ, হিলি।
কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এর আগে বুধবার রাতে মরদেহবাহী অ্যাম্বুলেন্সগুলো কুমিল্লা ১৪ গ্রামে নিজ বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢাল এলাকার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে মশা নিধনে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড প্রয়োগের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অভিযান শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে নগরীর টাউন হলের সামনে থেকে এই অভিযানের উদ্বোধন করেন সিটি প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নগরীর বিভিন্ন এলাকায় মশা নিধনে ওষুধ ছিটানো এবং ড্রেনের আবর্জনা পরিষ্কারের কার্যক্রম উদ্বোধন করেন। রাজশাহীতে রং মেশানো ৪২৭ বস্তা মুগ ডাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে চারঘাট হলিদাগাছি স্টেশন এলাকার মামা ভাগ্নে ও মিস্টার পারভেজ এন্টারপ্রাইজে অভিযান চালায় প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, রং মেশানো, পোকামাকড়যুক্ত ডাল ও নিম্নমানের খাদ্যপণ্য মজুদের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাতুল করিম মিজান। নেত্রকোনায় ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে। বৃহস্পতিবার সকালে বারহাট্টা উপজেলায় একটি কাভার্ড ভ্যান বেপরোয়াভাবে চলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কাকুড়া বাজার এলাকায় ড্রাইভার হেলপার সহ কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশ। সে সময় ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ করা হয়। বারহাট্টা থানার ওসি কামরুল ইসলাম জানান, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সাংস্কৃতিক সংগঠন ঝংকারের উদ্যোগে লালমনিরহাটে ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার বড় বাড়িতে এর উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুরু। ফ্ল্যাশ মবে তিস্তার ভাঙনের কান্না, খরার দুরবস্থা, তিস্তাপাড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের বঞ্চনা এবং ঐতিহ্যবাহী লাঠি খেলা তুলে ধরা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ উদ্বোধনের দাবি জানান বক্তারা। মাদারীপুরে অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ১৫৯টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল। নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে বিভিন্ন রোগের পরীক্ষা। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। অনুমোদন পাওয়া নিয়ে মালিকপক্ষ খোঁড়া যুক্তি দিলেও ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিৎ রিপোর্ট। সিরাজুল ইসলাম সূর্য মাতবর ২ বছর ধরে খুলে বসেছেন সূর্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে পাশাপাশি ২টি প্রতিষ্ঠান। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে করা হয় বিভিন্ন ধরনের রোগের পরীক্ষা, কিন্তু নেই কোনো অনুমোদন। লাইসেন্স না থাকার কারণ হিসেবে দেন খোঁড়া যুক্তি। যারা উপরে উঠতে পারে না দোতলায়, এখানে লিফট সিস্টেম তো নাই, যে কারণে কিছু রোগী আছে যেমন আপনার বুকে ব্যথা হয়, তারপরে অনেক গর্ভবতী মহিলারা আছে যারা দোতলা উঠতে পারে না, তাদের জন্য সুযোগ রাখছে, এছাড়া কিছু না। শুধু এই ডায়াগনস্টিক সেন্টারই নয়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাকে পুঁজি করে গড়ে উঠেছে ১ ডজনেরও বেশি এমন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী কোনো ডায়াগনস্টিক সেন্টার টিনশেড ঘরে করা যাবে না, এক্স-রে মেশিন বসাতে হবে পাকা ভবনে, কিন্তু এখানকার চিত্র উল্টো। আমার ২৫ সাল পর্যন্ত কাগজ আপডেট করা, কিন্তু লাইসেন্সটা আমার এখন এই যে ৩ বছর হয়ে যায়, নবায়ন হয় নাই। প্রশাসনের ব্যাপার, প্রশাসন বলতে পারে কেন তাদের সময় হয় না বা তারা হয়তো কোনো কারণে দিতে পারতেছে না। পৌরসভার আন্ডারে এইটা একটা কাগজ করতে এইটার পর্চা চায়, এইটার পর্চা তো পৌরসভা আমাদের দিচ্ছে না। কাইবেটা এটা কি তোদের জায়গা? বুঝলেন, এর জন্য এই ঝামেলাটা। মৌলিক চাহিদার অন্যতম একটি স্বাস্থ্যসেবা হলেও এসব ক্লিনিকগুলোকে পরিণত করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। মানসম্মত সেবা না পাওয়ায় বাড়ছে অসন্তোষ, প্রতারিত হচ্ছেন রোগীরা। অসুস্থ হইলে তখন কোথায় যাবো, কি করবো, আমরা যেটা কয় আমরা ওইভাবেই আমরা আসি। লাইসেন্স আছে না না আছে তাও জানি না, বা আসছিল আমাদের
পাশেই হাতের বাসা। লাইসেন্স না থাকলে তো এটার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জেলার 5টি উপজেলায় 103টি ডায়াগনস্টিক সেন্টার ও 70টি প্রাইভেট হাসপাতাল রয়েছে। এর মধ্যে অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 14টি। এমন পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার সিভিল সার্জন। আমি আমার সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়ে দিয়েছি যে আপনারা অবৈধ ক্লিনিকগুলো লিস্ট করেন, কোনোভাবেই যাতে এই ক্লিনিকগুলো লোকজনের সাথে প্রতারণা করে যাওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। অভিযোগ আছে এমন প্রতিষ্ঠানে ভুয়া হাতুড়ে ডাক্তার, অদক্ষ নার্স ও স্টাফ নিয়োগ দেয় মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি হাসপাতালগুলোর আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালগুলোর সেবার মান বাড়ানো গেলে অনেকটাই দৌরত্ব কমবে এসব ভুইফোর প্রতিষ্ঠানের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ময়মনসিংহে আলাদা দুটি হত্যা মামলায় 3 জনের ফাঁসি ও 1 জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। মামলার বিপরীতে জানা যায় পরকীয়া প্রেমের জেরে কাঁচিঝুলি এলাকার ভাড়া বাসায় খুন হন পুলিশ সদস্য সাইফুল ইসলাম। হত্যার পর লাশ গুম করতে গিয়ে টাউন হল মোড়ে ধরা পড়ে অভিযুক্ত দম্পতি। বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলি। অন্যদিকে তারাকান্দায় স্বর্ণ চুরি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় 1 জনের মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জে ভাবি ও ভাতিজাকে খুনের দায়ে দেবরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায় 2500 উপজেলার 5 গাঁও মোল্লারবাড়ি এলাকায় প্রবাসী আউয়াল নবীর স্ত্রী রাজিয়া সুলতানা আর তার 8 বছর বয়সের ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতে বাস করতেন। 2022 সালের 3 জুলাই ঘরের ভেতর রাজিয়া ও তার ছেলের গলা কাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আইনি প্রক্রিয়া শেষে জানা যায় রাজিয়ার কাছে টাকা ধার চেয়েছিল দেবর সাদিকুর রহমান। টাকা দিতে অস্বীকৃতি জানালে বটি দিয়ে কুপিয়ে রাজিয়া ও তার ছেলেকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় সাদিকুর। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাদিকুরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সাঁওতাল হত্যার বিচার ও আদিবাসী সাঁওতালদের ভূমি এবং নিরাপত্তার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসী সাঁওতালরা। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির আয়োজনে এলজিইডি ভবনের সামনে থেকে র্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। পরে পাবলিক লাইব্রেরি হলরুমে সমাবেশে বক্তার অভিযোগ করে বলেন 2016 সালের 6 নভেম্বর সাহেবগঞ্জ বাগদা ফার্ম থেকে সাঁওতালদের উচ্ছেদ নিয়ে পুলিশের গুলিতে মারা যান 3 সাঁওতাল ও গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও অনেকে। দ্রুত সাঁওতাল হত্যার বিচার চিনিকলের কাছে শর্ত সাপেক্ষে দেয়া তাদের বাপদাদার জমি ফেরত সহ 7 দফা দাবি মেনে নেওয়ার দাবিও জানানো হন তারা। লক্ষ্মীপুরের অবৈধ ইটভাটার বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযান শুরু হয়েছে। প্রথম দিনের যৌথ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 3টি অবৈধ ইট ভাটা। বৃহস্পতিবার বেলা 11টার থেকে জেলার রামগতি উপজেলার চর আফজাল এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক সৈয়দ আমজাদ হোসেন। এ সময় আমানত ইটভাটা ও জেসমিন সারওয়ার সহ 3টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেই যাতে চালু করতে না পারে সেজন্য পরবর্তীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফিনল্যান্ডের নাগরিকত্ব আইনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে 5 বছরের পরিবর্তে বসবাস করতে হবে 8 বছর। এছাড়াও দেখা হবে ব্যক্তির মাসিক আয়, ভাষা দক্ষতা, বসবাসের ইতিহাস ও সামাজিক ভাতার উপর নির্ভরতা আছে কিনা এসব বিষয়। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। সামাজিক নিরাপত্তা, উন্নত জীবন আর সহজ অভিবাসন নীতির কারণে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে পাড়ি জমান অনেকেই। সম্প্রতি দেশটির পার্লামেন্টে পাশ হয়েছে নাগরিকত্ব আইনের 2য় ধাপের সংশোধনী, যা কার্যকর হবে চলতি বছরের মাঝ ডিসেম্বর থেকে। এতে অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়া আরও চ্যালেঞ্জিং হবে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রেসিডেন্সি রিকোয়ারমেন্ট বা বসবাসের সময়সীমায়। আগে বৈধভাবে 5 বছর দেশটিতে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যেত। এখন সেই সময় বাড়িয়ে করা হয়েছে 8 বছর। তবে কেবল সময় নয়, আর্থিক স্বনির্ভরতাও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে অভিবাসীদের জন্য। যদি কেউ আবেদনের আগের 2 বছরের মধ্যে 3 মাস সামাজিক সহায়তা অর্থাৎ বেকার ভাতা নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার আবেদন বাতিল হতে পারে। অপরাধ বা নিরাপত্তা ঝুঁকির বিষয়েও কঠোরতা এসেছে। আগে শুধু বড় অপরাধের কারণে নাগরিকত্ব বাতিল হতো, এখন থেকে 2 বছরের বেশি কারাদণ্ড হলেই নাগরিকত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন, এই আইনের ফলে দেশটির প্রতি আগ্রহ হারাবেন অভিবাসীরা, যা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। নতুন কোনো লোকজনের ওখানে আগমন ঘটছে না, বার্থ রেট খুবই কম এবং বিদেশ থেকে লোকজন সব শহরে যাচ্ছে না। ওই সব শহরের সিটি কাউন্সিলে যারা আছে, মেয়র যারা আছে, হার্লিতুস যারা আছে, তারা চাচ্ছে বেশি করে লোক ওসব জায়গায় যাক, কিন্তু লোক নাই, ইমিগ্রেন্ট নাই। অথচ এরা আবার একই সাথে ইমিগ্রেন্ট বিরোধী কার্যকলাপ করছে। সুতরাং খুবই রিডিকুলাস একটা অবস্থা এবং এদের কোনো এজেন্ডা নাই। স্থানীয় গণমাধ্যম উলে নিউজের তথ্য মতে ফিনল্যান্ডে প্রতি বছর প্রায় 10,000-এরও বেশি মানুষ নাগরিকত্বের আবেদন করেন। 2 ধাপে সংশোধন শেষে এবার তৃতীয় ধাপে সংশোধনের দিকে এগোচ্ছে ফিনল্যান্ডের ডানপন্থী জোট সরকার। তৃতীয় ধাপে ভাষাগত যোগ্যতা যেমন কঠোর করা হবে, পাশাপাশি নাগরিকত্ব পরীক্ষা নেওয়া হবে, যেখানে একজন মানুষ ফিনিশ আইন, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে কতটুকু জানেন সেটিও যাচাই বাছাই করা হবে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। মোহাম্মদ আশরাফুল মডার্ন ডে ক্রিকেটার ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে তিনি দ্রুত মানিয়ে নিতে পারতেন। তাই জাতীয় দলের কোচিং স্টাফে তার অন্তর্ভুক্তি দলের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের এই পর্যায়ে কোন ক্রিকেটারকে হাতে কলমে শেখানোর কিছু নেই। ক্রিকেটারদের ভালো পারফরমেন্স করতে হলে ব্যক্তিগত পর্যায়ে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য সুমনের। ওয়ানডে টি20তে দলের পারফরমেন্স স্থিতিশীল না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ভালো করার আশা সাবেক এই ক্যাপ্টেনের। মোহাম্মদ আশরাফুল ক্রিকেট দুনিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। কিন্তু এরপরও লাল সবুজের ক্রিকেটে আশরাফুল মানেই এক হতাশার নাম। যার ব্যাট হতে পারত এই দেশের সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক, তিনিই কিনা পথ হারিয়েছিলেন এক অন্ধকার পথে। তবে সব অন্ধকার দূরে সরিয়ে আশরাফুল এখন আবারও প্রাসঙ্গিক টাইগার ক্রিকেটে। জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন লিটল মাস্টার। গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ডিপিএল, বিপিএল, এনসিএল ঘুরে অ্যাশ এখন শান্ত মিরাজদের ব্যাটিং কোচ। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের, ব্যাটিং পারফরমেন্সের ওঠানামা ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। তাই হাবিবুল বাশার সুমনের আশা মডার্ন ডে কোচ হিসেবে সমস্যা সমাধানে আশরাফুল অবদান রাখতে পারবেন বেশ ভালোভাবেই। অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যারা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ করেন তারা 1-2 বছরের মধ্যেই কোচিং বা বড় জায়গায় কোচিংয়ে চলে আসেন। আমাদের এই ট্র্যাডিশনটা ছিল না, বাট গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল প্যানেলে যুক্ত হয়েছেন। অনেক দিন খেলেছেন, মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন। যিনি এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো মডার্ন ডেজের কোচিংও করেছেন। হয়তো কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয়, বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি। তো আমরা নতুন যখন একটা কিছু মানে ইন্ট্রোডিউস করি, সেটা নিয়ে আসলে সংশয় সর্বনের মধ্যে থাকে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ে কোচদের কাজ সীমাবদ্ধ, হাতে কলমে ক্রিকেটারদের শেখানোর সুযোগ কম। ব্যাটিং কোচের জন্য কাজটা আরও কঠিন, এটা জানেন বলেই আশরাফুলের উপর কোনো প্রত্যাশার চাপ তৈরি করতে চান না সুমন। বরং ক্রিকেটারদের পরামর্শ দিলেন ব্যক্তিগত দায়িত্বশীলতার জায়গায় আরও মনোযোগী হতে। এই ধারাবাহিক কিন্তু খেলোয়াড়দেরই হতে হবে, কেন ভাইস ভার্সা। শুধু কোচ এসে সব চেঞ্জ করতে পারবেন না, আবার শুধু প্লেয়ারদের সাহায্যটা দরকার হবে। তো এই কাজটা যদি একসাথে হয় তাহলে আসলে এত অধারাবাহিক থাকবে না। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি কিছুটা ঘোলাটে। যে সিরিজে ওয়ানডে ভালো হয় সে সিরিজে আবার টি20টা ভুলে যান ক্রিকেটাররা। বিষয়টা পীড়া দিচ্ছে সুমনকেও, কিন্তু শান্তর ফিরে আসায় টেস্ট নিয়ে আশাবাদী সাবেক ক্যাপ্টেন। লাস্ট আমাদের পারফরমেন্স কিন্তু একটু আপনি দেখেন, আমরা যখন ওয়ানডে ভালো খেলছি তখন টি20 ভালো খেলছি না, আবার যখন টি20 ভালো খেলছি তখন ওয়ানডে ভালো খেলছি না। তো আশা করি টেস্ট ম্যাচটা ভালো করে শুরু করতে পারবো। আমাদের পারফরমেন্সটা কনসিস্টেন্ট হবে, সেটা আসলে সবাই চায় এবং ভালো হতে পারে ডেফিনেটলি। আমি হোপফুল। 11ই নভেম্বর সিলেট টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় তৈরিতে ভালো সম্ভাবনা থাকার পরও রাঙ্গামাটিতে
অবকাঠামোগত কোনো সুযোগ সুবিধা না থাকায় হতাশা প্রকাশ করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির নারী স্টেডিয়াম পরিদর্শন করেন বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সময় তিনি জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন। জেলার ক্রীড়াঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়েও স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যরা। নারীদের ক্রিকেটে যুক্ত করতে স্কুল পর্যায়ে কাজ করার কথা বলেন আসিফ। সঠিক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়ন করা গেলে রাঙ্গামাটি থেকে জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা বিসিবির নতুন পরিচালকের। না, প্রথমত আমি হতাশ যে এখানে মাঠের যে অবস্থা, গ্যালারির যে অবস্থা, ফ্যাসিলিটির যে অবস্থা এবং প্লেয়ারদের সাথে যতটুকু বুঝলাম, তাদের আচরণ, ভাষাগত বা বডি ল্যাঙ্গুয়েজ যতটুকু বুঝলাম যে এখানে আসলে কিছুই নেই এবং এখানে কাজ করানোর সুযোগ আছে। আমাদের তো ওই পার্বত্য এলাকায় আপনার ডেফিনেটলি দেখতে পাচ্ছি ফুটবলে নারীদের বিশাল একটা অবদান এবং তাদের ফিটনেসটা হচ্ছে আমাদের মূল অ্যাডভান্টেজ। তারপরে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস বা যেগুলো আমাদের বাকি আছে সেগুলো আমরা দেখতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন সংগঠকরা যারা আছেন এখানকার লোকাল, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে তাদেরকে ইনভলভ করে। আমরা যে কোনো কিছু প্রস্তুতি আছে এবং এখানকার রাঙ্গামাটি স্কুলগুলোয় নারীদের যে স্কুলগুলি আছে তাদেরকে এনকারেজ করার জন্য আমরা তাদের স্কুল সিলেক্ট করে ওখানে আগে আমরা গিয়ার্স পাঠিয়ে দেব। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আগামী 3 এবং 4 ডিসেম্বর বিসিবির ফিজিক্যাল উইং এর উদ্যোগে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে এনসিপি। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে এনসিপি বাংলাদেশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জ উইং এর চেয়ারম্যান জুলফিকার আলী খান, এনসিপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। এছাড়া এনসিপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে। সম্মেলনে ঘোষণা করা হয় প্রতিবন্ধী এবং সক্ষম খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব, শ্রদ্ধার সেতুবন্ধন তৈরি করতেই এই আয়োজন করতে চান তারা। তাদের আশা এই ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশে প্যারা ক্রিকেট আন্দোলনের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। রাজনৈতিক মতানৈক্য নিরসনে আলোচনায় বসতে মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহিরের ফোন। দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। কেবল অরাজকতা থেকে রক্ষা নয়, গণতান্ত্রিক যাত্রার সূচনাও ঘটে সিপাহী জনতার বিপ্লবে। রুখে দেয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র। 50 বছর পূর্তিতে উজ্জীবিত বিএনপি। নির্বাচনের আগে বিভিন্ন স্থানে সহিংসতায় উদ্বেগ। চট্টগ্রামে 9 মাসে প্রাণ গেছে 84 জনের। চিন্তা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র। চ্যালেঞ্জিং মনে করলেও ঝুঁকি দেখছে না পুলিশ। ঐকমত্য কমিশনের মোট ব্যয় 1,71,00,000 টাকা। আপ্যায়নে খরচ 45 লাখ। পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ। বিভ্রান্তি এড়ানোর তাগিদ সরকারের। এবং পদ্মার চরে কাশবন বালুমহল ঘিরে কয়েকশো কোটি টাকার বাণিজ্য। নিয়ন্ত্রণে সন্ত্রাসী বাহিনীর অস্ত্রের মহড়া। সাম্প্রতিক জোড়া খুনের অভিযোগ কাকন বাহিনীর বিরুদ্ধে। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিফ। ধন্যবাদ তামিম। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।